আপাতত এগোলো ভারত, পিছলো পাকিস্তান। বাংলাদেশের ভোটের ফলাফলের পরে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, আমি বলবো চুম্বকে এটাই হচ্ছে বাংলাদেশ নির্বাচনের সারাৎসার। কেন আমি বললাম যে ভারত এগোলো এবং পাকিস্তান পিছলো? তার কারণ প্রকাশ্যেই পাকিস্তানপন্থী বলে পরিচিত জামাত শেষ পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় আসতে পারছে না। ক্ষমতায় আসা তো দূরের কথা, তারা এমনকি 100-র গণ্ডিও পেরোতে পারছে না। আর জামাতের বি টিম বলে পরিচিত যারা বহু আলোচিত ছিল, সেই ছাত্র সমন্বয়করা অর্থাৎ তাদের দল এনসিপিও নির্বাচনে ভরাডুবি হয়েছে। সার্জিস আলম নিজে নির্বাচনে হেরে গিয়েছেন। তাসমিন যারা ঢাকাতে শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন। এবং এনসিপির তরফে বা বিতর্কিত ইউটিউবার পিনাকি ভট্টাচার্য, যাকে ভাবি স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন, সেই নাসিরুদ্দিন পাটোয়ারি শেষ পর্যন্ত ঢাকা 8 আসনে মির্জা আব্বাসের কাছে হেরে গিয়েছেন। অর্থাৎ যারা তীব্র ভারত বিরোধী বলে পরিচিত ছিলেন, যারা তীব্রতার সঙ্গে পাকিস্তানের সঙ্গে সখ্যের সপক্ষে সওয়াল করছিলেন, তাদের মধ্যে অধিকাংশ নেতাই এবারের নির্বাচনে হেরেছেন। অন্যদিকে যে ফজলুর রহমান, যার একটা মন্তব্য ঘিরে যার বাড়ির সামনে তীব্র বিক্ষোভ দেখিয়েছিল এই সমন্বয়ক এবং এনসিপি দলের নেতা নেত্রীরা, মহিলারা অবধি ফজলুর রহমানের মতো বর্ষিয়ান আইনজীবীর বিরুদ্ধে চূড়ান্ত অসম্মানজনক কথা বলেছিল, সেই ফজলুর রহমান কিশোরগঞ্জে জিতে গিয়েছেন। ফজলুর রহমান সম্পর্কে আমি মনে করিয়ে দিই, তিনি একজন মুক্তিযোদ্ধা। তিনি একসময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরে শেখ হাসিনার সঙ্গে বনিবনা না হওয়ায় উনি বিএনপিতে চলে যান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হন। কিন্তু মুক্তিযুদ্ধ এবং মুজিবের বাড়ি আক্রমণ ইত্যাদি নিয়ে এনসিপি বা সমন্বয়কদের সমালোচনা করায় তার বিরুদ্ধে এই এনসিপি বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছিল। ফলে এই নির্বাচন আপাতত পাকিস্তানকে সেরকম কিছু দিল না। ভুলে গেলে চলবে না, এই ভারত বিরোধিতায় শান্তিতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমনকি পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সঙ্গে জোট বেঁধে টি-20 বয়কটের দিকেও গেছিল। শেষ পর্যন্ত অবশ্য পাকিস্তান তার চিরাচরিত নিয়ম মেনে তাদের পূবের সহোদর ভাইকে একেবারে পথে বসিয়ে দিয়ে নিজেরা রবিবার কলম্বোয় ভারতের সঙ্গে ম্যাচ খেলছে। কিন্তু যাদের এই প্রবল পাকিস্তানের প্রতি সখ্য জেগে উঠেছিল, এবারের নির্বাচনে তারা তেমন কিছু করতে পারল না। দেখুন, নির্বাচনে শেষ পর্যন্ত তারেক রহমান জিতে প্রধানমন্ত্রী হতে চলেছেন বলেই আমরা মনে করছি। তারেকের দল বিএনপি নিশ্চিতভাবেই 2/3 বেশি আসন পাচ্ছে এবং 200-র বেশি আসন পেয়ে সরকার দখল করছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে নির্বাচনের পরে বিএনপি এবং জামাত আলাদা আলাদাভাবে দুজনেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেছে। তারেকের দলের পক্ষে অভিযোগ যে কিছু নির্দিষ্ট আসনে এনসিপি বা জামাতপন্থীদের জিতিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছিল। তারেক রহমানের দল যে আসনটির দিকে বিশেষ করে নজর টানার চেষ্টা করেছে সেটা ঢাকা 8 নম্বর আসন, যেখানে বিএনপির হেভিওয়েট মির্জা আব্বাসের সঙ্গে নাসিরুদ্দিন পাটোয়ারির লড়াই হচ্ছিল। যে নাসিরুদ্দিন পাটোয়ারিকে পিনাকি ভট্টাচার্যরা ভবিষ্যতের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তুলে ধরেছিলেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পরে শেষ পর্যন্ত মির্জা আব্বাস নাসিরুদ্দিন পাটোয়ারিকে গভীর রাতে 5000 ভোটে হারান। কিন্তু বিএনপি এবং জামাতের এই অভিযোগের প্রেক্ষিতে তাহলে জরুরি প্রশ্নটা আসে, বাংলাদেশের নির্বাচন কতটা স্বতঃস্ফূর্ত এবং স্বাভাবিক হলো? বোধহয় নয়। কেন নয়? কারণ গোলাম মোহাম্মদ রনি, যিনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কাজ করেন, তিনি একটা চমৎকার কথা বলেছিলেন। প্রথম 2 ঘন্টায় যেখানে 14% ভোট পড়েছিল, পরের ঘন্টায় হঠাৎ দেখা গেল ওই ঘন্টাতেই শুধু 18% ভোট পড়েছে। তাহলে মিনিটে 18টা করে ভোট পড়তে হয়, সেটা কি সম্ভব? অর্থাৎ এবারের নির্বাচনেও কারচুপির অভিযোগ এবং তাই নিয়ে চাপানুতোর থাকছেই।
জামাত বলছে বিএনপির বিরুদ্ধে, বিএনপি বলছে জামাতের বিরুদ্ধে। সত্যি সত্যি কি সেনাবাহিনী বা নির্বাচন কমিশনের একাংশ সহযোগিতা না করলে জামাত 40 পেরোতে পারত? আমরা জানি না, কিন্তু জামাতের 40 পেরোনোতে অনেকে যথেষ্টই বিস্মিত। বাংলাদেশে প্রথমে মনে করা হচ্ছিল এবারও বোধহয় 91-এর মতো জামাত ক্ষমতায় চলে আসবে। 91-তে সমস্ত পূর্বাভাস ছিল আওয়ামী লীগের পক্ষে, কিন্তু ক্ষমতায় এসেছিল বিএনপি। এবারও সমস্ত পূর্বাভাস বিএনপির পক্ষে থাকা সত্ত্বেও জামাত ক্ষমতায় আসতে পারে কিনা সেটা নিয়ে সংশয় ছিল। কিন্তু শেষ হাসি হাসলেন তারেক। ভোরবেলার দিকে নিশ্চিত হয়ে যাওয়া যায় যে তারেক, তার দল বিএনপি 200-র বেশি আসন পেয়ে সরকার গড়তে চলেছে। এবার ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা অর্থাৎ এই সমন্বয়করা পাত্তারি গুটোবেন কিনা সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তারেক প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম কোন দেশ সফরে যান সেটার দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। তারেক এখনো অবধি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছেন, তারেক এখনো অবধি সকলের সঙ্গে সুসম্পর্কের কথা বলেছেন। তাই তারেক ভারতের সঙ্গে সুসম্পর্ক চাইবেন বলেই মনে করা যায়। ভারতের পক্ষ সহজ হবে একটি নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার। ইউনূস নির্বাচিত সরকার ছিলেন না, তিনি স্বঘোষিত সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন, আর তার বাকি উপদেষ্টারা এমন কাজকর্ম করেছিলেন তাতে উপদেষ্টা শব্দটা একটা গালাগালির পর্যায়ে চলে গিয়েছিল। যারা প্রবল ভারত বিরোধিতায় শান দিচ্ছিলেন, সেই সার্জিস আলম, সজীব ভুঁইয়া, তারা কেউই নির্বাচনের পরে খুব খুশি নয়। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতা অর্থাৎ জামাতের ছাত্র সংগঠনের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি জিতে সবাইকে চমকে দিয়েছিলেন, সেই সাদিক কায়েম অবধি বলেছেন নির্বাচনে কারচুপি হয়েছে, অর্থাৎ বিএনপিকে জোর করে জেতানো হয়েছে। ফলে বাংলাদেশের নির্বাচন নিয়ে সংশয় এবং অভিযোগ থাকলই। তবু আমরা আপাতত খুশি যে তারেক রহমান এলেন, জামাত এলো না। একই সঙ্গে এটাও স্বীকার করতে হবে ভোটদানের যা হার, তাতে আওয়ামী লীগের পক্ষে এখনও যথেষ্ট জনসমর্থন রয়েছে। শেখ হাসিনা অবশ্য এই নির্বাচনকে প্রহসনের নির্বাচন বলেছেন এবং এই সরকারকে বৈধতা দিতে তিনি রাজি নন, কিন্তু তিনিও জানেন এটা মন্দের ভালো হয়েছে। আবার একই সঙ্গে সবাই বুঝতে পারছে যে আওয়ামী লীগ এখনও যথেষ্ট শক্তিধরে। আওয়ামী লীগের শক্তঘাঁটি গোপালগঞ্জে প্রায় ভোট হয়নি। এমনকি যে ঢাকা 8 আসনটি নিয়ে এত চর্চা, যেখানে মির্জা আব্বাসের সঙ্গে নাসিরুদ্দিন পাটোয়ারির তীব্র লড়াই হলো, সেখানে শেষ পর্যন্ত বিজয়ী এবং পরাজিত প্রার্থী কত ভোট পেলেন? 2,75,000-এর মধ্যে তারা দুজনেই পেয়েছেন মাত্র 52,000 এবং 57,000 ভোট, অর্থাৎ 50%-এরও কম মানুষ ওই আসনে ভোট দিয়েছেন। যদি মির্জা আব্বাসের শক্ত ঘাঁটিতে এহেন ভোটদানের হার হয়, তাহলে আওয়ামী লীগের পেছনে যে জনসমর্থন এখনো রয়েছে সেটা বোধহয় চোখ বুজে মেনে নেওয়া ভালো। সেটা শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাদের অবশ্যই উল্লসিত করবে। 2024-এর 5ই আগস্ট যে পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছিল এবং যেভাবে গত 1.5 বছর ধরে আওয়ামী লীগের নেতারা দেশান্তরী হয়ে আছেন, বড় সংখ্যক নেতারা জেলে, সেখানেও তাদের ভোট বয়কটের ডাকে এত মানুষের সাড়া দেওয়াটা অবশ্যই ইন্টারেস্টিং। কিন্তু আপাতত ঢাকায় নির্বাচিত সরকার, সেই সরকারের প্রধান তারেক রহমান, এবং তারেক রহমান ভারতের দিকে কতটা বন্ধুত্বের হাত বাড়ান সেদিকে আমাদের নজর রাখতে হবে। আপাতত হতাশ মৌলবাদী শক্তি, আপাতত হতাশ জামাত, আপাতত হতাশ পাকিস্তান, এবং শেষ পর্যন্ত হয়তো জামাতের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল আমেরিকাও। জামাতের এই পরাজয় দেখে হুমায়ুন কবির, সীমান্তের এপাশে থাকা জনতা উন্নয়ন পার্টির নেতা, কি বুঝবেন যে ওপারের বাঙালি যদি জামাতকে প্রত্যাখ্যান করে থাকে, তাহলে এপাশেও তিনি ধর্মের কথা বলে ভোট পাবেন না?